চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসোসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা সাবেরা। আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের কথা এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরবো আজকের এই আয়োজনে। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। মোহাম্মদ আবু সালে বশির, সাধারণ সম্পাদক, বরগুনা জেলা শাখা, বাইসোস। অনক আলী হোসেন শাহিদি, ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী পরিষদ, বাইসোস। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিদি ভাই, প্রথম প্রশ্ন আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি যে বাইসোসের ভাইস চেয়ারম্যান হিসেবে বাইসোসের অর্জন সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চ্যানেল এস কে। আপনি নিশ্চয়ই জানেন এবং ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা তথা বাইসস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কাজ করা একটি জাতীয় প্রতিষ্ঠান। এই জাতীয় প্রতিষ্ঠান কাজ করছে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে। সেখানে আছে কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন খেটে খাওয়া দিনমজুর থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে জড়িয়ে আছে বাইসসের সাথে যুক্ত আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্যরা, যারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভাগ্য উন্নয়নে তথা রাষ্ট্রীয় উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এবং সেই কাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে এবং সেই কাজকে রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে এগিয়ে নিতে বাইসস কাজ করছে। এবং সেই বাইসসের সাথে আছে ৫৫,০০০ ইউনিয়ন পরিষদের সদস্য, যারা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত এবং তারা জনগণের কথা বলছে। খুবই চমৎকার কথা। এখন আসছি বশির ভাইয়ের কাছে। বশির ভাই, সরকার কর্তৃক নিবন্ধিত ৩৯ ধরনের কাজ করতে হয় আপনাদের। আপনার এলাকায় আপনি কোন কাজটি বেশি করেন? ধন্যবাদ আজকের চ্যানেল এস কে এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে। যে আসলে আমরা যে কাজগুলো করে থাকি ইউনিয়ন পর্যায়ে তো অনেক কাজ, প্রাথমিক স্টেপ বলতেই ইউনিয়ন পর্যায়ে যে কোনো স্টেপ, যেহেতু প্রাইমারি লেভেলটা হচ্ছে প্রাথমিক লেভেল, তো এরপরে প্রাথমিক স্টেপটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। তো ইউনিয়ন পর্যায়ে অনেক কাজ থাকে, উন্নয়নমূলক রাস্তাঘাট, এরপরে মানুষের জন্ম নিবন্ধন থেকে শুরু করে সকল কাজই আমি মনে করি যে একটা ইউনিয়ন পরিষদ থেকেই শুরু করতে হয়, ইউনিয়ন পরিষদেই করতে হয়। আপনার এলাকায় তো রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো এই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? যে রাস্তাঘাট নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি, যেহেতু আমি হচ্ছে গিয়ে একবারে প্রত্যন্ত অঞ্চল, বরগুনা, বরিশালের দক্ষিণ অঞ্চল বরগুনা, সেই বরগুনা থেকে ওখানে হচ্ছে বন্যা প্রবলিত এলাকা, যেখানে আপনারা দেখেছেন প্রত্যেকবারই বরগুনা হেডলাইনে চলে আসছে। তো ওখানে রাস্তাঘাটগুলো ভেঙে যায়, ভেরিবাদ খুব নড়বড়ে থাকে, এই জন্য ভেরিবাদ ভেঙে যে কাজগুলো হয় ওই কাজগুলো আবার মানে চলে যায়, ভেঙে যায়। এই জন্য রাস্তাঘাটগুলোর ভালো করে উন্নয়ন করা দরকার। তো শাহিদি ভাই, তো উনার কাছে তো শুনলাম যে রাস্তাঘাট নিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো ইউনিয়ন পরিষদের সদস্যদের মানে ডিজিটালাইজ করার ক্ষেত্রে কি কি প্রশিক্ষণ নেওয়া যেতে পারে বলে আপনারা মনে করেন? আপনি একটি চমৎকার কথা বলেছেন। আমি এর সাথে যোগ করতে চাই যে সরকার ইউনিয়ন পরিষদের সদস্যদের তথা জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এনআইএলজি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে একজন ডিজির নেতৃত্বে। আর একটা কথা আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইউনিয়ন পরিষদের সদস্যরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ভিত্তি। কারণ আমার প্রিয় সহকর্মী যিনি বললেন রাস্তাঘাট ভেঙে যায়, বেড়িবাঁধ ভেঙে যায়, তো একটি উন্নয়নের ক্ষেত্র হচ্ছে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয়। তো ইউনিয়ন পরিষদের কটি রাস্তা রয়েছে, কি পরিমাণ জমি রয়েছে, কটি জমিতে ফসল পোকায় খেয়েছে, কোন বেড়িবাঁধটি ভেঙেছে এবং সেখানে কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তালিকাটি একমাত্র ইউপি সদস্যরাই দিতে পারে এবং তারাই হচ্ছে স্থানীয় জনসাধারণের প্রাণের মানুষ।
কি সন্ধ্যা রাত্রি, কি গভীর রাত্রি, কি ভোর, কখন নেই আমার সম্মানিত ইউপি সদস্যরা, তারা সবসময়ই আছেন এবং এই চিত্রগুলো, এই তথ্যগুলো স্থানীয় প্রশাসনকে অবহিত করেন এবং স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তর কাজ করে। তো উপজেলা সমন্বয় পরিষদে যে উন্নয়ন আলোচনাটি হয়, আইন শৃঙ্খলা নিয়ে যে আলোচনাটি হয়, স্বাস্থ্য নিয়ে যে আলোচনাটি হয়, তার তথ্য সরবরাহের প্রথম ব্যক্তি হচ্ছে ইউপি সদস্য। তো আমার সম্মানিত সদস্য যে কথাগুলোকে বললেন, সেই কথাগুলোকে সত্যি উনি উনার প্রাণের জায়গা এবং উনি উনার পেশার জায়গা থেকে বলেছেন। আমি পেশা বলবো না, বলবো সেবার জায়গা থেকে বলেছেন। সেই ক্ষেত্রে কখনো কখনো আমরা দেখছি যে আমার সম্মানিত ইউপি সদস্য, যিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন, তার সম্মানের বিষয়টিও অত্যন্ত নগণ্য, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার কমিশনের মাননীয় চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি। তাদের সম্মানই বাড়ানো দরকার, তাদের ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করা দরকার এবং তাদেরকে একটি সামাজিক স্বীকৃতি, সেই স্বীকৃতিটা হচ্ছে যে আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য হচ্ছেন উন্নয়নের ভিত্তি। কারণ অর্থনীতিতে একটি কথা আছে, একটি দেশ দরিদ্র কারণ সে নিজে দরিদ্র। তো এই যে একটি দেশ দরিদ্র মানে সে নিজে দরিদ্র, এই গ্রামের দারিদ্র্যকে দূর করতে, গ্রামের প্রতিটি নাগরিকের দারিদ্রতা দূর করতে এবং তাদেরকে সক্ষম নাগরিক হিসেবে তুলে ধরতে ইউপি সদস্য প্রত্যক্ষভাবে কাজ করে। এই যে প্রত্যক্ষভাবে কাজ করে এবং সকল মন্ত্রণালয়ের সাথেই কাজ করে। এই যে বেড়িবাঁধের কথা বললেন আমার প্রিয় সহকর্মী, সেটা হচ্ছে যে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। জি। তো এই বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, এখানে পানি ব্যবস্থাপনার বিষয়টি, নদী ভরাটের বিষয়টি এবং নদীতে উপচে পড়া পানিতে যে বাঁধ ভেসে যাচ্ছে, এই বিষয়টি প্রত্যক্ষভাবে লক্ষ্য করছে আমার ইউপি সদস্য এবং তিনিই কিন্তু এটি উপজেলা সদরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবহিত করছেন। তো সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে এবং মাঠ পর্যায়ে যতগুলো মন্ত্রণালয় কাজ করে, সবগুলো মন্ত্রণালয়ের কাজই কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে ইউপি সদস্যরা কাজ করছে। তো আমি বলবো এদের জন্য একটি উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করা উচিত, যে দুর্যোগপূর্ণ গ্রাম, যেই গ্রামে যে ইউপি সদস্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে, সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে যে কাজটি করছে, তার একটি রাষ্ট্রীয় স্বীকৃতি আসা প্রয়োজন। সেই রাষ্ট্রীয় স্বীকৃতি হতে পারে আর্থিক এবং তার সাথে তাকে লিখিত সম্মানী এবং লিখিত ভাবে তাকে স্বর্ণ পদকে ভূষিত করা দরকার। এ কারণেই দরকার, কারণ আমি কেন্দ্রীয় সরকারের প্রতি একটা বার্তা দিতে চাই। আমার ৫৫ জন ইউপি সদস্য কিন্তু আপনার ১৮ কোটি মানুষকে জাগিয়ে তুলছে, সচেতন করছে। আমি একই সাথে যোগ করতে চাই যে কৃষি, মৎস্য, শিল্প, কোথায় আমার ইউপি সদস্য নেই? সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা। এই শিক্ষার জায়গায় কোন বাচ্চাটি স্কুলে যাচ্ছে না, কেন যাচ্ছে না, তাকে স্কুলে ভর্তি হওয়া প্রয়োজন, এই জায়গাগুলো কিন্তু আমার ইউপি সদস্যরাই চিহ্নিত করছে। খুব সুন্দর কথা। বশির ভাই, আপনি বলেছেন যে বরগুনায় জি, তরমুজের ব্যাপক ফলন হয়। জি। তো কৃষকদের মানে চাষাবাদে উৎসাহিত করার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? যে আসলে বরগুনা তো তরমুজের জন্য বিখ্যাত। তো আহ, এখানে উচিত যে একজন কৃষকের ট্রেনিং, যে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং আহ, প্রশিক্ষণের মাধ্যমে, যেহেতু এই এখন তরমুজের এখন চাষ চলে, এখন আপনি দেখতে পাবেন গেলে যে আমাদের যে বাবার সাথে ছেলেও হ্যাঁ, ছেলেও কাজ চাষাবাদ করতেছে, করছে। এই ৩ মাস কাজ করে তারা লাভবানের আশায়, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না যে কিভাবে চাষটা করলে তারা প্রশিক্ষণের একটা হ্যাঁ, প্রশিক্ষণের কথা ব্যবস্থাটা করলে আমার মনে হয় এটা খুব ভালো হবে ভালো আর কি। হয়। জি, খুবই চমৎকার কথা। তো শাহিদি ভাই, যে এই যে কৃষকদের, কৃষি নির্ভরশীল আমাদের দেশ বাংলাদেশ, তো কৃষকদের প্রশিক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনি একটি চমৎকার কথা বলেছেন, কারণ তরমুজের জন্য বরগুনা বিখ্যাত, এটা এটা সর্বজন বিদিত এবং এটা সকলেই জানেন। তো
তো এই ক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে, আমি মাননীয় কৃষি উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়, একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহ কৃষির সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমরা অনুরোধ করব যে এই যে তরমুজ চাষের প্রাথমিক দিক থেকে চূড়ান্ত ফসলটি ঘরে আসা পর্যন্ত ফসলের উৎপাদনের সকল জায়গায় মাঠকর্মীরা কাজ করবেন, কৃষককে সহায়তা করবেন, কৃষি প্রশিক্ষণ দেবেন, এবং যখন এই সকল প্রশিক্ষণের প্রেক্ষিতে একটি চমৎকার উৎপাদন, কৃষকের স্বপ্নই হচ্ছে চমৎকার উৎপাদন, এই উৎপাদনের উপরে তার সারা বছরের বেঁচে থাকা স্বপ্ন নির্ভর করে। তো সেই স্বপ্ন বাস্তবায়নেই কিন্তু রাষ্ট্রকে কাজ করতে হবে উৎপাদনের জন্য, উন্নয়নের জন্য। তো উৎপাদন উন্নয়নের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়কে নজর দিতে হবে যেন আমার কৃষক ভাইয়েরা তরমুজ উৎপাদনের শুরু থেকে বাজারজাত করা পর্যন্ত, বাজারে নেওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদনের সকল স্তরে আপনার কৃষিবিদদের দ্বারা পর্যবেক্ষণ করা। সেই ক্ষেত্রে আমার ইউপি সদস্য কিন্তু তা অবশ্যই কৃষকের পাশে রয়েছেন। সেই ক্ষেত্রে যে কৃষিবিদরা আছেন তারা কিন্তু তাদের কিন্তু দায়িত্বই হচ্ছে, তাদের ক্ষেত্রটাই হচ্ছে যে কোন সময়ে কি পরিমাণ সেবা যে দিতে হবে, কোন মাসে কোন ফসল ভালো হয় সে বিষয়ে নজর সেটা তো অবশ্যই। এবং তরমুজের ক্ষেত্রে যে এর পাশাপাশি আমি যে কথাটি আপনাকে বলতে চাই, শাহিদি ভাই সময় হচ্ছে ছোট্ট একটি বাজারজাতকরণ বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও আমন্ত্রণ প্রান্তিক উন্নয়নে বায়সস আজকের এই আয়োজনে। বশির ভাই, আপনার কাছে একটি প্রশ্ন আছে যে গ্রাম্য সালিশের ক্ষেত্রে আপনারা কি কি বাধার সম্মুখীন হন? ধন্যবাদ। আসলে আমাদের কাজই হচ্ছে গিয়ে সকাল থেকে সালিশি করা। প্রতিদিন ৩ থেকে ৪টা সালিশি একবারে থাকবেই। আর গ্রামে সালিশিটাই একটু বেশি হয়। আর সামান্য বিষয় নিয়েই সালিশিগুলো মানে হয়ে থাকে। কারো মুরগি মেরে ফেলছে, কারো হাঁস মেরে ফেলছে, কাউকে একজনে মারছে। তো এইগুলো নিয়ে থানা পর্যন্ত যেতে চায় না, যেহেতু গ্রাম্য একজন ইউপি সদস্যের কাছে এইগুলো নিয়ে যায়, একটু জমির বিষয় নিয়ে যায়। এই সব মিলে তো অনেক জায়গায় অনেক সময় এইগুলো নিয়ে অনেক ফেস করতে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেক বাধা হয়েছে। তো একজন ইউপি সদস্য আসলে ওখানে উনি তো ভোটে নির্বাচিত, উনি ভোট নিয়েই একজন ভোটারের অধিকার থাকে যে আমি ওনার কাছ থেকে ন্যায় বিচার পাবো। আর একজন যে অপরাধ করে সেও চিন্তা করে যে আমিও তার ভোটার, আমারও বিচারটা ওইভাবে করবে। তো ওইখানে গিয়ে অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আমরা সঠিকভাবেই কাজটা করে থাকি। তো হয়তো একজনের মন খারাপ হয়ে যায়, একজনে একটু সুবিধা পায়, যেভাবে মানে আমি সঠিকটা করতে গেলে যে অপরাধী তার অপরাধ তো স্বীকার করতে হবে। তখন গিয়ে হচ্ছে তার কাছ থেকে একটু অবহেলা পাচ্ছি যে মেম্বারে এইটা কাজটা ভালো করে নাই, মেম্বার এই কাজটা আমাদের সাথে অন্যায় করেছে। তো এরকম করে কিছু কথা শুনতে হয়। তো মেম্বারের ওই পক্ষ থেকে টাকা খেয়েছে, এরকম করে অনেক অপবাদ মেম্বার একজন ইউপি সদস্যকে পেতে হয় এই সালিশি করতে গেলে। আপনারা কি কোনো হুমকি ধামকি বা এরকম কোনো কিছু পেয়ে থাকেন কিনা? আসলে আমার কথা আমি বলতে গেলে আমি নিজে অনেকবার এই যেহেতু আপনারা জানেন যে একটা ওয়ার্ডে একটা এমপি নির্বাচন যখন করে তখন 2 থেকে 3 জন, একটা তার বেশি প্রার্থী হয় না, মনোনয়ন দেয়, তারপরে তারা করে। আর আমাদের ইউপি সদস্য যারা নির্বাচিত করে 12 জন, 14 জন, 15 জন, 8 জন, 10 জন, 6 জন, এর থেকে কম হয় না। তো এর ভিতর থেকে লড়াই করে, টেকনিক করে, বুদ্ধি করে নির্বাচিত হতে হয়। তো সেই ক্ষেত্রে যারা অনির্বাচিত থাকে, যারা হেরে যায়, তারা কিন্তু একজনকে রেখে আর তারা সবাই মিলে যায়, কিন্তু একজন তাদের প্রতিপক্ষ থেকে যায়, সেই জন হলো নির্বাচিত প্রতিনিধি যে হয়। তো তাদের সকল কার্যকর্মী তারা ওনাকে কিভাবে হ্যারেস করা যায়, ওনাকে কিভাবে
ছোট করা যায়, ওনাকে কিভাবে সহযোগিতা করা উচিত, যদিও ওনাদের করা তাকে উচিত সহযোগিতা, যে এবার যে হয়েছে যদি ভালো কাজ করে সামনে হবে, বা আমি ভালো যদি কাজ করি আমাকে সামনে আবার ভোট দিবে, বা যে হয় না তাকে ভোট দিবে, এরকম হওয়া জি, জি, উচিত। জি। কিন্তু ওনরা করে কি, আমার সাথে যারা হারছে আমি দেখেছি পদে পদে তারা আমার বিরোধিতা করে আসছে। তো আল্লাহ প্রত্যেকবারই আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, আল্লাহ আমাকে উদ্ধার করেছে। এরকম করে অনেক বিপদে পড়েছি ওনাদের ন্যায়ের পথে থাকলে ইনশাল্লাহ কোনো বাধাই বাধা না। সেটাই সেটাই সব সময় চেষ্টা করি ন্যায়ের পক্ষে থাকার। তো ন্যায়ের পক্ষে থেকেই তো আগাচ্ছি সামনে। এ বিষয়ে আমি আপনার সঙ্গে একটু জি, যোগ করতে শাহিদ চাই। ভাই। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা 22 যার একটি শক্তিশালী নেতৃত্বে রয়েছেন আমাদের সম্মানিত মহাসচিব মোয়াজ্জেম হোসেন সাইফুল ভাই। আর আমি যে কথাটি বলবো, যে আমার প্রিয় সহকর্মী যেটা বললেন, স্থানীয় সরকারের একটি অন্যতম কাজ হচ্ছে গ্রামীণ আদালত। জি, সেই গ্রামীণ আদালতের প্রেক্ষাপটেই কিন্তু ইউপি সদস্যরা সালিশগুলো করে থাকেন, এবং সালিশে তাদের একটি জায়গা থাকে যে পারস্পরিক শান্তি, পারস্পরিক সম্প্রীতি। তো পারস্পরিক শান্তি এবং সম্প্রীতি স্থাপনে আমার ইউপি সদস্য মাঠ পর্যায়ে সালিশ করে থাকেন, এবং সেই সালিশটির মধ্যে স্থানীয় সকল জনগণের একটি সম্মতি থাকে, এবং সেই সম্মতির ভিত্তিতেই কিন্তু আমার সম্মানিত ইউপি সদস্য রায় দিয়ে থাকে। সেই প্রেক্ষাপটের পরেও কিন্তু কখনো কখনো তাকে রোষানলে পড়তে হয়। তো এই বিষয়টি নিয়ে আমি সরকারের সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং স্থানীয় পর্যায়ে পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে অনুরোধ করব যে আমার সম্মানিত ইউপি সদস্যদের নিরাপত্তা, সালিশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা তারা করবেন। শাহিদ ভাই, আরেকটি বিষয় যে বর্তমানে বাংলাদেশ তো রিজার্ভ সংকটে ভুগছে। তো এই এই মানে কিভাবে এই রিজার্ভ সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি? একটি চমৎকার প্রশ্ন করেছেন। তার আগে যেই কথাটি আমি শুরু করেছিলাম, যে কৃষি কৃষির অর্থনীতি। তো কৃষি অর্থনীতিতে বাজারজাতকরণ, অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্যটি রাজধানীর বাজারে কিভাবে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি মধ্যস্বত্বলোভী জি, শ্রেণী, তারা কি করছে, কম মূল্যে কৃষকের পণ্যটি কিনে তারা বিভিন্ন স্তর হয়ে রাজধানীর বাজারে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে যে পণ্যটি 20 টাকায় কৃষক বিক্রি করছে, সেটি রাজধানীতে এসে 60 টাকা হয়ে যাচ্ছে, তাহলে 80 টাকাও 40 টাকা, হয়ে যাচ্ছে, 100 80 টাকাও টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 60 টাকা বেড়ে যাচ্ছে, 40 টাকা বেড়ে যাচ্ছে, এটা কারা ভোগ করছে? আমার উৎপাদিত না কৃষক এটা পাচ্ছে, না আমাদের যারা নাকি যারা এটার ক্রেতা তারা। ভোক্তা, জি, যারা এটা ক্রেতা তারা পাচ্ছে। এই মধ্যস্বত্বলোভী এই সিন্ডিকেট থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে সিন্ডিকেট নিয়ে আন্দোলন, এটা এদেশে গণমানুষের আন্দোলন। জি। এই সিন্ডিকেট নিয়ে আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। সিন্ডিকেট নিয়ে আন্দোলন আপনার আমার আন্দোলন। সিন্ডিকেট নিয়ে আন্দোলন সেই গণমানুষের চ্যানেল এসের আন্দোলন। তো সেই জায়গা থেকে আমি সরকারকে অনুরোধ করব যে আমার কৃষকের উৎপাদিত পণ্য রাজধানীর বাজারে আসতে বা শহরগুলোতে আসতে, বিভাগীয় শহরে আসতে মাঝখানে মধ্যস্বত্বলোভী থাকবে না। আপনারা কৃষকের পণ্য রাষ্ট্রীয় পর্যায়ে পরিবহন করবেন, মনিটরিং করবেন, এবং যৌক্তিক মূল্যে এটা সাধারণ মানুষকে কেনার আওতায় নিয়ে আসবেন। এটি রাষ্ট্রের একটি অন্যতম কাজ। আর যে কথাটি বললেন রিজার্ভ সংকটের বিষয়টি, আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি এই বিষয়ে বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের অর্থ উপদেষ্টা, মাননীয় অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মাননীয় গভর্নর এবং একই সাথে এনবিআর এর চেয়ারম্যান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, এদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার ইউপি সদস্য খুব ভালো করে জানেন তার নির্বাচিত অঞ্চলে কজন কর্মী বিদেশে থাকে। তো তারা যদি ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠায় তাহলে দেশে রিজার্ভ সংকট মুহূর্তের ভিতরে চলে যাবে। হুন্ডি নয়, কারণ হুন্ডি বা অবৈধ পন্থা এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থায় আমার যিনি দেশের বাইরে আছেন, আমার যে রেমিটেন্সের যোদ্ধা, তিনি কিন্তু টাকাটার হিসাব পান না,
তার বাবা মা ভাই হিসাবটি দেন না, তার কাঙ্ক্ষিত জায়গাটা অর্থটি খরচ হয় না এবং তার সুফলটা তিনি পান না। এই জন্য আমরা বলবো যারা দেশের বাইরে আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, আর সেই জায়গায় বাইশস তথা ইউপি সদস্যদের ভূমিকা রয়েছে। রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো, আপনারা বাইশস সাথে কাজ করুন, বাইশসের সাথে একটি পরিকল্পনা করুন, যে পরিকল্পনা হবে রিজার্ভ অবৈধ পথে নয়, ব্যাংকিং চ্যানেলে আসবে। আর ব্যাংকিং চ্যানেলে আসার ক্ষেত্রে আমার সম্মানিত ইউপি সদস্য 55,000 ইউপি সদস্য গ্রামে গ্রামে কাজ করছে, তারাই আপনাকে তালিকা দেবে কারা দেশের বাইরে থাকে এবং তাদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা দেশে পাঠানোর জন্য নিশ্চিত করবে। তার জন্য সরকারকে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ইতিমধ্যে আমি স্থানীয় সরকার কমিশনকে বলেছি, আসুন আপনারা একটি পরিকল্পনা করুন। আমরা আমাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করার, পরিকল্পনা রয়েছে অর্থ বিভাগের সাথে আলোচনা করার, মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করার, যে আপনারা এমন একটি পরিকল্পনা করুন যে ইউপি সদস্যকে সেখানে সরাসরি কাজে লাগাবেন, তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করবেন, রেমিটেন্সে সরকার যে অর্থটি অর্জন করছে সেখান থেকে একটি সম্মানী সংশ্লিষ্ট ইউপি সদস্যের জন্য বরাদ্দ করবেন, পুরস্কারের ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের অর্থ আর ব্যাংকিং চ্যানেলের বাইরে অবৈধ পথে বাংলাদেশে আসবে না। এই জায়গাটি একটি আন্দোলন, এই আন্দোলনটা আমাদের লক্ষ্য হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। এই জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে আমাদেরকে কাজে লাগানোর জন্য। আমরা একটি বৃহৎ শক্তি, 55,000 ইউপি সদস্য, 18 কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছি। আমাদের নেতৃত্ব জাতীয় দেশব্যাপী। সেই দেশের ভিত্তি হচ্ছে গ্রাম, দেশের ভিত্তি হচ্ছে ইউনিয়ন, দেশের ভিত্তি হচ্ছে উপজেলা, আর তার কেন্দ্রীয় সরকার এই সুফল ভোগ করতে পারবে যদি তারা আমাদের সাথে কাজ করে এবং একটি সাপনিক বাংলাদেশ, একটি অর্থনৈতিক বাংলাদেশ এবং একটি সমৃদ্ধ রিজার্ভের বাংলাদেশ গড়তে আমরাই হচ্ছি সেই কি বলবো মাঠ পর্যায়ের শক্তিশালী শক্তি। ধন্যবাদ। বশির ভাই, আপনার কাছে একটি মানে প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি যে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি? আমি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনার ইউনিয়ন পর্যায়কে, ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করার জন্য আমি বিশেষভাবে জোর অনুরোধ জানাবো। যেহেতু একটা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করলে আপনার গ্রাম শহর কেন্দ্রিক হয়ে যাবে। শহর কেন্দ্রিক করতে হলে গ্রামকে সেই লক্ষ্যে পৌঁছতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। আমরা দেখেছি বিগত দিনে যে আমি উন্নয়নমূলক কাজ করতে গেলে যে বাজেট পেয়েছি কাজ করার জন্য, কিন্তু সেই বাজেট নিয়ে কাজ করতে পারি নাই। অনেক বাজেট বলতে চাই না, যে অনেক বাজেট রেখে যেতে হয়েছে আমাকে। তো তারপরে আমি কি দিয়ে কাজ করব? তো ওখানে তো আমি চোরের বাগি তো আমি হচ্ছি। আমাকে যেহেতু মানুষে ভোট দিয়েছে, মানুষে ভালো কাজ করার জন্য আমাকে ভোট দিয়েছে, আমি অল্প বয়সে নির্বাচিত হয়েছি। আমার বরগুনা সদর উপজেলা আমার সব থেকে কম বয়স। তো ওইখানে আমাকে যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাকে তারা আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। অবশ্যই। তো আমি যদি তাদেরকে না দিতে পারি, আমি বিগত 15 বছরে যে কাজ না হয়েছে আমার ইউনিয়নে, আমার ওয়ার্ডে, ইনশাল্লাহ আমি সেই কাজ 3 বছরে করে দিয়েছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা এর থেকে আরো বেশি করেছি, যে এর থেকে আরো বেশি কিছু করব। কিন্তু এখানে যদি আমি থেমে যাই, আমাকে যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে তো আমি করতে পারবো না। এখানে তো এখানে এটা হচ্ছে একবারে সেবামূলক কাজ, একটা ইউপি সদস্যের সেবামূলক কাজ। এখানে হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। এখানে যে আমাদেরকে যে অনারিয়াম দেওয়া হয়, এটা অনারিয়াম বলি, সেই অনারিয়াম আসলে একবারে নগণ্য, ক্ষুদ্র। এটা ভাষায় প্রকাশ করার মতো না, যে এটা আসলে সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক বাড়ির খবর নিতে হয় আমাদেরকে। তো আমরা এই জায়গা থেকে যদি আমাদেরকে সরকার, যে সরকারই আসুক, আমাদের এই জায়গা থেকে কাজ করতে হবে। সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ করতে হলে ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন
ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদেরকে নজর দিতে হবে। এবার শাহিদি ভাই আপনার কাছে শুনতে চাচ্ছি। যে কথাটি বলছিলেন, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন, আপনি আপনার মায়ের হাসির কে কল্পনা করেন যে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ফিরে আমার মাকে মনে পড়ে। আপনার মায়ের মুখের হাসি হচ্ছে একটি সমৃদ্ধ দেশ। আসুন দেশকে ভালোবেসে মায়ের হাসিকে প্রতিষ্ঠিত করি। ধন্যবাদ। প্রান্তিক উন্নয়নে বায়োসসে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশ শুধু নগর বা বন্দর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী ও সমৃদ্ধশালী অঞ্চল। সে প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের এই আয়োজন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সাথেই থাকুন।